হ্যালো বন্ধুরা, কেমন আছো বলো? আমি খুব ভালো আছি। আর আমি কাবেরী তোমাদের কাছে আবারও চলে এসেছি। আমি গল্প করতে খুব পছন্দ করি আর তোমাদেরকে গল্প শোনাতে খুব ভালো লাগে আমার। তাই আমি চলে এসেছি তোমাদের কাছে। আজ তোমাদের শেয়ার করব একটা গল্প, একটা ঘটনা, যে আমি আমার লাইফে তোমাদের দাদার সাথে কী করে আমার সম্পর্কটা হলো আর কী করে এটা বিয়ে অবধি আসলো, বুঝেছো? তা আমি পড়তাম যে স্কুলে ছোটোবেলার থেকে, ক্লাস 1 থেকে ও স্কুলে একইভাবে ছোটোবেলার থেকে পড়তো, কেন্দ্রীয় বিদ্যালয়তে পড়তো। ঠিক আছে, আমিও পড়তাম। আমি বাইরে থাকতাম, সেখান থেকে আমি পোস্টিং যখন আমার বাবার এখানে এসছে তখন আমি ক্লাস 3-তে পড়ি। আর আমি 3 থেকে জয়েন করেছি স্কুলে, আর ও 1 থেকেই পড়তো। তো আমাদের সেকশন আলাদা ছিল, আমি সিতে ছিলাম, ও এতে ছিল। তো এরকম সেকশন আলাদা ছিল, কিন্তু আমরা একই স্কুলে 12 বছর ধরে পড়েছি, কিন্তু একজন আরেকজনকে জানতাম না। যতক্ষণ না ক্লাস 11-এ আমি আসলাম, 10th-এর পরীক্ষা দিয়ে 11-এ যখন উঠলাম, তখন আমি কমার্স নিলাম। আর যেই আমি কমার্স নিলাম তখন আমি দেখলাম এরকম ক্লাসে ছেলেরা আছে, এই ছেলেদের নাম। আর তখনই আমি এরকম জানতে পারলাম যে এরকম সৌরভ বলেও একটা ছেলে আমাদের ক্লাসে পড়ে। তো হি ইজ আ ভেরি গুড পারসন অ্যাজ এ হিউম্যান বিং। ও খুবই ভালো, ওর চাল চলন কথাবার্তা হাবভাবে মনে হয় সত্যি খুব ভদ্র ছেলে। তো আমার ভালো লাগতো, কারণ বেশিরভাগ ছেলেরাই খুব একটা ভালো ছিল না। ওদের চাউনি, ওদের কথাবার্তা, ওদের স্টাইল, ওদের হাবভাব আমার পছন্দ হতো না। তো যাই হোক, তো সেখান থেকেই আমার ভালো লাগা। আর তারপরে আস্তে আস্তে আমরা কথা বলা স্টার্ট করলাম, বন্ধুত্ব বাড়লো। একই স্কুলে একই টিউশনে পড়তাম। তো সেখান থেকে ভালো লাগা স্টার্ট হয়। তারপরে হঠাৎ করে আমার বাবা মারা যান। তো বাবা মারা যাওয়ার পর তো তখন তো এই মেসেজের টাইপিংওয়ালা ফোন ছিল, আগের মতন তো অ্যান্ড্রয়েড ফোন, স্মার্টফোন এসব ছিল না। তো সেখান থেকে ওর সাথে আমার পরিচয় এইভাবে হয় যে ও আমার দাদার সাথে আর কি কম্পিউটার ক্লাস করা স্টার্ট করলো। সেখান থেকে আমাদের আর কি মেসেজে টাইপিং হতো, কেমন আছিস কি, হ্যান ত্যান। তারপর আস্তে আস্তে বন্ধুত্বটা বাড়লো, বন্ধুত্বটা, ফ্রেন্ডশিপটা খুবই গাঢ় হলো, গভীর হলো। হতে হতে সেটা একদিন ও আমাকে আর কি বললো যে ওর আমাকে ভালো লাগে। তো দেখো মশা চারিদিকে, তো সেইভাবে আমাদের কথা বলাটা স্টার্ট হলো। আর তারপরে তো আমরা একই কলেজে ভর্তি হলাম। আমি মর্নিং শিফটে ভর্তি হলাম, আরও ইভিনিং শিফটে ভর্তি হলো। সেখানে তেমন দেখা সাক্ষাৎ হতো না। তো এইভাবেই আমাদের আর কি দিনগুলো কাটতে লাগলো। আমরা একই টিউশনে পড়তাম, কিন্তু কলেজে যখন উঠলাম তখন আমাদের স্ট্রিমটা চেঞ্জ হয়ে গেল। ও কমার্সেই থাকলো আর আমি আর্টস নিয়ে নিলাম। তো সেই ক্ষেত্রে আমাদের দেখাটা অনেকটাই কমে গেল। তারপর আমাদের ফোন কলস কমে গেল। তারপরে তো হঠাৎ করে তো মা সব জানতে পারলো কিছু কারণবশ। আমি টিউশনে গেছিলাম, সেখান থেকে মা জানতে পারলো যে এরকম একটা ছেলের সাথে আমার একটা অ্যাফেয়ার মতন আছে। সেখানে আমার মা তো একদমই এটাকে রাজি ছিল না, এটাতে। তো সেটাতে রাজি না থাকাতে অনেক রকমের প্রবলেম ক্রিয়েট হলো। কারণ আমি কলেজ লাইফেই আমার মা তখন বিয়ে ঠিক করে ফেললো আমার। হ্যাঁ, আর আমি তো ডিটারমাইন্ড ছিলাম যে আমি ওকে ছাড়া পৃথিবীর আর কোনো ছেলেকেই বিয়ে করব না। আর আমার মা খুব ভালো ভালো সম্বন্ধ আনা শুরু করলো। যদিও বা আমি দেখতে খুব একটা ভালো ছিলাম না, মানে আমি দেখতে খুব একটা ভালো না, কিন্তু আমার যেহেতু বাবা খুব ভালো র্যাঙ্কে ছিলেন, আমার বাবা আর্মিতে কর্নেল র্যাঙ্কে ছিলেন, আর হচ্ছে আমার দাদাও খুব ভালো একটা চাকরি করে। তো সেই পারপাসে মোটামুটি ভালোই সম্বন্ধ আসা শুরু করলো। তো আমি তখন খুব ভালোভাবে মাকে বলে দিলাম যে আমি যদি বিয়ে করি তাহলে আমি ওই ছেলেটাকেই বিয়ে করব, আর তাছাড়া আমি বিয়ে করব না। তো মা বলল যে তোর তো বাবা নেই, আর তুই যদি এই ছেলেটাকে বিয়ে করিস তো ওর তো এখনও চাকরি বাকরির কোনো কিছু তেমন তো আমি দেখি না, আর চাকরি বাকরি কবে পাবে তারও কোনো ঠিক নেই, এখন পড়ছে। তো আমি পারবো না এর সাথে তোর বিয়ে দিতে। তা এইসব শুনে আমার খুব মনটা খারাপ হলো। আমি মাকে বললাম যে তাহলে আমিও এখন বিয়ে করব না, যখন আমি বিয়ে করবো আমি তোমাকে বলবো। কিন্তু মা তো শোনে না, মা তো ফোন টোন সব নিয়ে নিয়েছিল, আমার বাইরে যাওয়া পুরো টোটালি বন্ধ হয়ে গেছিলো। তো এইসবের মধ্যে দিয়ে আমার দিন যাচ্ছিলো। আর এদিকে ও খুব অসুস্থ হয়ে পড়েছিল, তোমাদের দাদা খুবই অসুস্থ হয়ে পড়েছিল। তো এইভাবে কোনো রকমভাবে আমার দাদা আর কি এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে গেল। আমার দাদা মাকে বোঝানোর চেষ্টা করলো যে পয়সা গড়িতেই সব কিছু হয় না, ও একটা টেম্পোরারি চাকরিতে জয়েন করেছে, অনেক দিন পরের কথা বলছি। তো
সেই ক্ষেত্রে আমার হাজব্যান্ড পড়তে পড়তেই একটা চাকরিতে জয়েন করে আর বলে যে না একটা চাকরিতে জয়েন করেছে। আর সত্যি কথা বলতে তখন ওর মাইনে 5,000 টাকাও ছিল না। তো মা তখন বলল যে না এই টাকাতে তো আমার মেয়েকে ভালো রাখতে পারবে না, তো সেই ক্ষেত্রে আমি এই বিয়েতে মত দিতে পারবো না। তো অনেক রকম করে দাদা অনেক বোঝানোর চেষ্টা করলো, কিন্তু আমার মা কিছুতেই শুনলো না। না শুনে আমার অন্য জায়গায় বিয়ের কথা শুরু করে দিয়েছে। তো এইভাবেই বছর গেল, 1 বছর গেল। যাওয়ার পর তারপরে তো ওদের অফিস থেকে আমার শ্বশুরবাড়িতে ফোন আসলো যে ছেলে খুব অসুস্থ হয়ে পড়েছে, ও অফিসে কিছু খায় না, ও অফিসে মনমরা হয়ে পড়ে থাকে, যে সিনিয়র্সরা তারা জানালো। তো সেইভাবে আর কি ওদের বাড়ির থেকে আমাদের বাড়িতে আবার ফোন করা হলো। ওর ঠাম্মা ফোন করলো, ফোন করে বললো যে এরকম এরকম আমার নাতি তোমার মেয়েকে ভালোবাসে, হয়তো তুমি জানো। তো এইভাবেই আর কি সম্পর্কটা আর কি এগালো। তো বাস বাকি গল্প আর কি শুনবে পরে, আবার তোমাদের সাথে বাকি গল্প বলবো। এইভাবে আর কি এগালো। আর আমার মা তো তখনও রাজি ছিল না। তো তারপরে আবার কান্নাকাটি, ড্রামা আর কি যেগুলো হয় আর কি। তো সেই সবের মধ্যে দিয়ে আমার অনেক দিন যেতে হয়েছে। ছেলে এদিকে অসুস্থ, এদিকে আমি অসুস্থ হয়ে পড়েছি। তো কিন্তু আমরা দুইজনকে কোনো দিন ছাড়িনি আর কি। আমার বাড়ির থেকে অনেক প্রেশার দিয়েছিল যে ভালো সম্বন্ধ আসছিল, বড়লোক, তারপরে পয়সাওয়ালা, ভালো চাকরি, কিন্তু আমি বলেই দিয়েছিলাম যে আমি যদি বিয়ে করি আমি ওকেই বিয়ে করবো। আর আমার মাসি তখন বলেছিল যে 5,000 টাকায় তোকে খাওয়াবে না পড়াবে না রাখবে। তো এসব শুনে আমার খুব খারাপ লাগতো, এগুলো ওকে বলেছিলাম জানিস এরকম এরকম বলছে। ফোন কল যেহেতু বন্ধ হয়ে গেছিলো, আমি পিসিওর থেকে ফোন করতাম। জানি না আমাদের এজের যারা এখনকার জেনারেশন হয়তো জানবে না, কিন্তু পিসিওর থেকে আমি ওকে ফোন করতাম। যেখানে অল্প পয়সায় অনেকক্ষণ কথা বলা যেত, ঘন্টার পর ঘন্টা ওখানে যেয়ে কথা বলতাম পড়তে যাচ্ছি আর ওখানে যেয়ে এরকমভাবে কথা বলতাম। তো সেসব দিন মনে পড়লে মনে হয় যে না কত না স্ট্রাগল করে বিয়েটা করেছি। আর আমার মতনই অনেকেই বিয়ে করো স্ট্রাগল করে, কিন্তু তারপরে সে সম্পর্কটা আর ভালো থাকে না। কিন্তু ভালো রাখা উচিত, এটা আমাদের কর্তব্য। যে ভালো লাগা মানুষটাকে আমরা বিয়ে করেছি, আমরা এত স্ট্রাগল করে তাদের পাশে দাঁড়িয়েছি, তো সেই জীবন পর্যন্ত তাদেরকে আঁকড়ে রাখা উচিত, দুপক্ষ থেকেই, মানে বোথ সাইডেরই উচিত। তো এইভাবেই আমার ম্যারিড লাইফটা আর কি কন্টিনিউ চলছে এখনও। তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আমার দাম্পত্য জীবন যেন খুব ভালোই হোক, ভালোই কাটুক। তো কেমন লাগলো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে নেক্সট পার্ট দেখার জন্য।